তারেক রহমান শেষ পর্যন্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ভারত যাচ্ছেন এবং আমাদের যে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সেটা নিশ্চিত করেছেন ৫ই আগস্টের পর ২ বছর অন্তর্বর্তী সরকার থাকার পর বিএনপি সরকারের চাপে পড়ে ইউনূস স্যার মানে শুধু ইউনূস শেষ পর্যন্ত একটা নির্বাচন দিয়েছে। তারেক রহমান সরকার বিপুল ভোটে ভূমিধস বিজয় অর্জন করেছে। এটাকে বলে যে এটাও নাকি ডিপ স্টেটের খেলা। অনেকে বলতে শুরু করেছেন তারেক রহমান নাকি যে আমেরিকাকে ভারতকে টিপসই দিয়ে বাংলাদেশের ক্ষমতা নিয়েছেন, মানে জামাত ইসলামের দাবি জামাত ইসলামী নাকি ভোটে জিতে গেছে, যেটা অকল্পনীয়, অসম্ভব। কিন্তু তারপরেও অনেকে ভেবেছিলেন যে তারেক রহমান বাংলাদেশে মেইন স্ট্রিমিং যেহেতু রাজনৈতিক দল এবং বাংলাদেশটাকে ওন করে তিনি ক্ষমতা নেওয়ার পরে দেশ জুড়ে যে মবক্রেসি ছিল তা বন্ধ হবে। এবং প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেওয়ার সময় কিন্তু ভারত থেকে ভারতীয় প্রতিনিধি এসেছিল এবং তারা তারেক রহমানকে ভারতে আমন্ত্রণ পত্র পৌঁছে দিয়েছিল এবং নরেন্দ্র মোদীর সেই চিঠিটি লেখা ছিল যে ভারতের তার সপরিবারে আমন্ত্রণ, তিনি যেন সেটি গ্রহণ করেন। যদিও শেষ পর্যন্ত তারেক রহমানের সফরটা ভারত দিয়ে শুরু হয়নি, শুরু হয়েছিল চীন, মালয়েশিয়া দিয়ে, মালয়েশিয়া থেকে চীন, এবং সেখানে তিনি আসলে তারেক রহমান যখন চীনের যান তখন আমেরিকা এবং ভারত ক্ষুব্ধ হবে, কারণ তারা তাদের প্রতিদ্বন্দ্বী। বেসিক্যালি এখন শেখ হাসিনার সরকারের সময় একটা ব্যুরোক্রেসি ছিল, কূটনীতি ছিল যে সবার সাথে বন্ধুতা, কারোর সাথে শত্রুতা নয়। তারেক রহমান তার বিপরীতে হেঁটেছেন এবং শেষ পর্যন্ত ব্রিক্স সম্মেলনে যোগ দেওয়ার নাম করে হলেও, মানে ব্রিক্স সম্মেলন যেটি হতে যাচ্ছে ভারতে, সেখানে পর্যবেক্ষকের ভূমিকায় তারেক রহমান যাচ্ছে। এটি একটি ভালো খবর, কেননা পার্শ্ববর্তী দেশের সাথে আসলে শত্রুতা তৈরি করে এবং বাংলাদেশের স্থিতিশীল রাজনীতি প্রতিষ্ঠা মোটেই সম্ভব নয়, এটা সবাই বিশ্বাস করে। এর মধ্যে সার্জিও গোর এবং খুব ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু বাঘা কূটনীতিক যে লোকটা আসলে অনেকটা ডোনাল্ড লুর কফি, তিনিও আসছেন বাংলাদেশে তারেক রহমান সরকারকে একটু দমকে দিতে, এবং তিনি আমেরিকার যে ডিপ স্টেটের অংশ হয়ে যে ইউনূসের সরকারটা এক্সটেন্ড করেছেন, তিনি কি করেছেন আমেরিকার স্বার্থের জন্য হয়তো তার হিসাব নিতে। তো এই নিয়ে সরকার একটা বেকায়দায় পড়েছে। শেষ পর্যন্ত সম্ভবত তারেক রহমান এবং বিএনপি সরকারের বোধোদয় হয়েছে ভারত যাবে, তিনি সমবায় সেটাই নিশ্চিত করেছেন। তো যাই হোক, দিন শেষে আসলে বাংলাদেশে যদি আপনি একটা সেটেল রাজনীতি দেখতে চান, আওয়ামী লীগ ব্যতীত এদেশে কোনোভাবেই স্থিতিশীল রাজনীতি বা উন্নয়ন সম্ভব নয়। তো ভারত সম্ভবত যে দীনেশ ত্রিবেদীকে তারা পাঠিয়েছিল, আপনারা জানেন কিনা যে দীনেশ ত্রিবেদী একটা মাত্র লোক যাকে কিনা সকল রাষ্ট্রীয় প্রোটোকল ভেঙে সার্জিও গোর বলেছিলেন যে তার সাথে তার কাজ করতে সুবিধা হবে বাংলাদেশ নিয়ে দীনেশ ত্রিবেদী কি কাজ করতে চান, এটাও কি আসলে আমাদের খুব মানে বুদ্ধিজীব হতে নাকি বিষয়টা বুঝতে। আসলে এরকম নয়। ইউনূসের যে ৩ দিন আগে ক্ষমতা ছাড়া ৩ দিন আগে যে মার্কিন বাণিজ্য চুক্তি করেছে, এটা নিয়ে সংসদে সালাউদ্দিন কিন্তু বলেছে যে এটা একদম বাজে চুক্তি এবং বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত সরকার হচ্ছে ইউনূসের সরকার। পরেও বিএনপির এই হ্যাডম নাই যে বিএনপি ইউনূসকে ডেকে জিজ্ঞেস করে অথবা মামলা করবে, এবং ওই উপদেষ্টা পরিষদের কাউকে গ্রেপ্তার করার মতো শক্ত সামর্থ্য বোধহয় কোনোটাই বিএনপির বা সদিচ্ছা আসলে না। কিন্তু সংসদে তারা বলছে যে এই সরকারটা দুর্নীতিগ্রস্ত সরকার, বিতর্কিত সরকার, তাহলে তো নৈতিকভাবেই তাদের সম্পত্তির হিসাব চাওয়া, উপদেষ্টাকালীন সময় তারা সম্পত্তির হিসাব দেয়নি এবং ক্ষমতা ছাড়ার পর তারা আসলে কতটুকু সম্পদের মালিক হয়েছে বা সম্পত্তি খুইয়েছে তার হিসাব জনগণের জানা উচিত, এবং জানার জন্য যা করা দরকার বিএনপিকে তা করতে হবে। তো আমরা দেখতে চাই এই শেখ হাসিনা যেরকম ভারতের কাছ থেকে বলা হয় যে শেখ হাসিনা ভারতের কাছ থেকে সবকিছু বিক্রি করে দিয়েছেন, আমরা বিএনপির কাছ থেকে যাই যে বিএনপি ভারত থেকে কি নিয়ে আসতে পারে যদি সেখানে কোনো ধরনের কূটনীতিক লেভেলে কথাবার্তা হয়। তো দিন শেষে তারেক রহমান, ভারত বা চীন, রাশিয়া, বাংলাদেশটা আসলে আপনি আমি যাকে ভোট দেই না কেন, আমাদের ভোটটা আসলে সরকার হয় না, সরকার হয় আমেরিকা কি চায়, চীন কি চায়, রাশিয়া কি চায় এবং ভারত কি চায়। তো এদের সন্তুষ্টি করার ক্ষেত্রে যদি যেই সরকারগুলো আসলে ব্যালেন্স করতে পারে না, সেই সরকারগুলো টেকে না। শেখ হাসিনা বলছিল যা বলছিল তা টিকে গেছে, যে আমি যদি আমেরিকাকে সেন্ট মার্টিন দিতাম, ওই সুযোগ সুবিধা দিতাম, আমার ক্ষমতা নিয়ে আসলে দুশ্চিন্তা করতে হয়নি। তো শেষ পর্যন্ত তো ডোনাল্ড ট্রাম্পই বলেছে $30 মিলিয়ন এদেশে এসেছে। তো দিন শেষে দেখতে পাচ্ছেন যে সেই ডলারগুলো কারা খেয়েছে, সুশীল, বুদ্ধিজীবী, সাংবাদিক, কবি, সাহিত্যিক, যারা জুলাই আন্দোলনে ছিলেন, বুঝে না বুঝে অনেকে ডিপ স্টেটের পার্ট হয়েছেন ইমোশনাল ফেসবুক পোস্ট থেকে ভুয়া গুজব গজব দেখে। তো তাদের জন্য একটা শিক্ষা সম্ভবত। তো যাই হোক, বিএনপি সরকারের স্থিতিশীলতা জরুরি বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য। দেশে যেরকম উগ্রপন্থা মাথাচাড়া দিয়ে উঠেছে বিএনপিকে, বিরোধী দল বর্ণরা চায়, আওয়ামী লীগও চায় যে বিএনপি আসলে একটা ব্যর্থ সরকার হয়ে উঠুক। আমি মোটেই চাই না যে বিএনপি আসলে ব্যর্থতার দায় নিয়ে সরে যাক বা কোনোভাবেই অতীতের যে ভুল আওয়ামী লীগ বিএনপি করেছে
এই ভুলগুলোর পুনরাবৃত্তি যেন বিএনপি আসলে না করে। তারেক রহমানের কাছে, সরকারের কাছে একজন বাংলাদেশী দেশপ্রেমিক নাগরিক হিসেবে আমাদের এটি চাওয়া, এবং একই সাথে বিরোধী দলের কাছেও, জামাত ইসলামী ভোটে বিরোধী দল হয়েছে, ওয়েলকাম, কিন্তু তাদের কাছ থেকে ওই সরকারের আরও গঠনমূলক সমালোচনা আমরা আসলে চাই। সেখানে ওই মেয়ে নিয়ে অন্তরঙ্গ অবস্থায় লম্পটদের ধরা খাওয়ার ঘটনা, জামাতের উচিত আগামীতে যাদেরকে তারা সংসদ সদস্য হিসেবে নমিনেশন দেবেন, দলীয় মনোনয়ন দেবেন, তাদের শিক্ষাগত যোগ্যতা, তাদের যে সব কিছু যেন তারা ভালোভাবে দেখে। এটা হচ্ছে তাদের কাছে আমার চাওয়া বেসিক্যালি, মানে সাধারণভাবে। তো যাই হোক, ভালো থাকুন সবাই, কথা হবে অন্য কোনো বিষয়ে অন্য কোনো সময়।